আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে রাকিব হাসান। ওনার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানার গরফা নামক একটি গ্রামে। পেশায় উনি একজন বায়োকেমিস্ট। ঢাকায় একটি নামকরা হসপিটালে উনি এখন কর্মরত আছেন। যে ঘটনাটি ওনার সঙ্গে ঘটেছে এটি 2015 সালের ফেব্রুয়ারি মাসে, খুব বেশি দিন আগের নয়। 2015 সালের ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে উনি ওনার গ্রামের বাড়ি গরফাতে যান। গ্রামের বাড়িতে যাওয়ার কয়েকদিন পরেই ওনারই এক বন্ধু হঠাৎ ফোন করে বলেন যে ওনার বন্ধু যেই হসপিটালে কর্মরত আছেন সেই হসপিটালের মালিক প্রতি বছর একটি ক্যাম্পেইন করে। সেই হসপিটালের মালিকের বাড়ি টাঙ্গাইল জেলার সখীপুরে। প্রায় 10 দিন ব্যাপী একটি ক্যাম্পেইন হয়। ক্যাম্পেইনের তারিখ নির্ধারিত হয়েছে 10 ফেব্রুয়ারি থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত। ফেব্রুয়ারি মাস আমরা জানি বাংলাদেশের সময় তখন শীতকাল, ভালোই শীত পড়েছে তখন। যাই হোক, যেহেতু একটা ক্যাম্পেইনের কথা তার সামনে চলে আসে এবং তারই খুব কাছের বন্ধু রিকোয়েস্ট করে, উনি বাড়ি থেকে চলে আসে 8 ফেব্রুয়ারি। কথা ছিল 9 ফেব্রুয়ারি সকালে অফিস থেকেই একটি অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাবে। এই অ্যাম্বুলেন্সটি সেই ক্যাম্পেইনের উদ্দেশ্যেই ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্স, কিন্তু সঙ্গত কারণে সেভাবে তাদের যাওয়া হয়নি। অনেক আগে থেকে রেডি থাকলেও তারা আসলে সেভাবে যেতে পারেনি। রাত 9টার দিকে গাড়ি আসে। উনি, ওনার বন্ধু এবং ড্রাইভার, এই 3 জন গাড়িতে করে টাঙ্গাইলের সখীপুরের উদ্দেশ্যে রওনা হন। গন্তব্যস্থানে যেতে যেতে তাদের রাত প্রায় 11:30 বেজে যায়। একটি বাড়িতে তাদের থাকার ব্যবস্থা করা হয়। বেশ কিছু নির্জন জায়গা পার হয়ে চারদিকে বড় বড় গাছে ঘেরা একটি নির্জন জায়গায় তাদেরকে নিয়ে আসা হয়। প্রায় 60 বিঘা জায়গার উপর চারদিকে গাছপালা ঘেরা, শুধু গাছপালা না, বড় বড় গাছপালায় ঘেরা একটি বাড়িতে তারা আসেন। বাড়িটি দোতলা। উপরতলায় দরজা জানালা থাকলেও থাকার কোনো রুম নেই, রয়েছে নিচতলায়। নিচতলাতে ঢুকেই তারা দেখতে পান ওই গ্রাউন্ড ফ্লোরের মাঝ বরাবর একটি বৈঠকখানা এবং ওই বৈঠকখানা থেকে সমান দূরত্বে একই রকম, একই সাইজের, একই রকম দেখতে, একই ডেকোরেশনের 4টি রুম। প্রত্যেকটি রুমের সাথেই ব্যালকনি রয়েছে। রুমের ব্যালকনির পাশে রয়েছে ওয়াশরুম, একদম রুমের মধ্যে না, ব্যালকনির পাশে রয়েছে ওয়াশরুম। প্রত্যেকটি রুমের মধ্যে পর্যাপ্ত লাইট এবং একটি করে ফ্যান রয়েছে। এমন একটি রুম তাদের 2 জনের জন্য বরাদ্দ করা হয়। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা খুবই ক্লান্ত ছিল। ওই বাড়ির কেয়ারটেকারের নাম মিনহাজ। মিনহাজ ওই বাড়িতে থাকে না, সে তার ওয়াইফ এবং বাচ্চা কাচ্চা সহ ওই বাড়ির সাথেই লাগোয়া একটি টিনের ঘর করেছে, সেখানে থাকে। ওই বাড়ির আশেপাশে তেমন কোনো ঘর বাড়ি নেই, আছে তবে বেশ দূরে দূরে। খুব জোরে চিৎকার করলে হয়তো বা সেই বাড়ি থেকে বা দূরের বাড়িগুলো থেকে শোনা যেতে পারে, কিন্তু একদম কাছ থেকে কেউ ওই বাড়িতে ঘটে যাওয়া কোনো শব্দ শুনবে না। রাতের খাওয়া দাওয়া শেষ করে ক্লান্ত শরীরে ওনারা শুয়ে পড়েন। ওই দিন শীত ভালোই পড়েছে, আর রাতে শীতের প্রকোপটা আরো বেড়ে গিয়েছিল। তারা 2 জন ক্লান্ত শরীরে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েন। রাত 2:30 কি 3টা, হঠাৎ রাকিব হাসান ভাইয়ের প্রচন্ড শীত অনুভূত হয়। তিনি চিন্তা করছেন কি ব্যাপার, হঠাৎ এত রাত্রে এত শীত কেন অনুভূত হচ্ছে। উনি লেপ ওনার মাথার উপর থেকে সরিয়ে দেখেন যে রুমের একটি লাইট এবং একটি ফ্যান ফুল স্পিডে চলছে। উনি অবাক হন, এত রাত্রে, তাও আবার এই শীতে, লাইটই কে জ্বালালো আবার ফ্যান কে চালালো। তো উনি উঠে বসেন।
উনি খেয়াল করেন ওনার যে বেড রয়েছে সেই বেড থেকে আরেকটু দূরে যে আরেকটি বেড ছিল, যেই বেডে তার বন্ধু ঘুমিয়েছিল, সেও উঠে বসেছে। উঠে বসে বলছে, রাকিব, এই শীতকালে এত রাত্রে ফ্যানটা যে চালালি, এটা কি মশকরা করার সময়? তখন রাকিব বলছে যে আমি ফ্যান চালাই, আমি কি ফ্যান চালাইলাম, তুই চালাইলি। তখন তার বন্ধু বলে, আমি চালাবো কেন? তখন রাকিব বলে, আমি কেন চালাবো? দুইজন তর্কাতর্কি শুরু করে দেয়। তর্কাতর্কি করতে করতে রাকিব খেয়াল করে লাইট জ্বলছে, ফ্যানও ফুল স্পিডে চলছে, কিন্তু বোর্ডে লাইটের সুইচ অফ, ফ্যানের সুইচ অফ, শুধু ডিম লাইটের সুইচটা অন করা ছিল। ওরা খুবই অবাক হয়, কারণ এই একই দৃশ্য রাকিব হাসানের বন্ধুও খেয়াল করে। তারা চিন্তা করে কি ব্যাপার, ফ্যান এবং লাইট কেন জ্বলছে বা কেন চলছে। এমত অবস্থায় সেই মিনহাজকে তারা ফোন করার চেষ্টা করে। মিনহাজকে ফোন করার চেষ্টা করলেও কিন্তু মজার বিষয় হচ্ছে যে রাত্রে খাওয়া দাওয়ার সময় মিনহাজের নাম্বার তারা নিতে ভুলে যায়। এদিকে তাদের যে ড্রাইভার এসেছিল, তাদের ড্রাইভারের বাড়ি কিন্তু এই যেখানে তারা আছে সেখানের মোটামুটি কাছাকাছি। এই কারণে ড্রাইভার কিন্তু রাত্রে ওই বাড়িতে ছিল না, সে তার নিজের বাড়িতে চলে গিয়েছিল। ওই রাত্রে সাথে সাথে রাকিব হাসান ভাই ওই ড্রাইভারকে ফোন করে মিনহাজ যে কেয়ারটেকার, তার নাম্বার নেয়। নাম্বার নিয়ে মিনহাজকে ফোন করে। যেহেতু মিনহাজ একদম ঠিক পাশেই থাকতো, ওই মানে বাড়িটার একদম পাশাপাশিতেই থাকতো, ফোন করার কয়েক মিনিটের মধ্যেই মিনহাজ চলে আসে। মিনহাজ এসে ওই দরজায় কড়া নাড়ে। যখনই মিনহাজ দরজায় কড়া নাড়া শুরু করেছে, সাথে সাথে রাকিব হাসান ভাই এবং তার যে বন্ধু, তারা লক্ষ্য করে সাথে সাথে ওই লাইট অফ হয়ে গেল, ফ্যান চলাও বন্ধ হয়ে গেল। যখন ওনারা দরজা খুলে দিলেন, মিনহাজ ঘরে ঢুকে বলল, স্যার কি হয়েছে? তখন রাকিব হাসান ভাই সব ঘটনা খুলে বললেন। তো মিনহাজ ভাই বললেন যে কই লাইট ও ফ্যান ঘুরছে বা লাইট জ্বলছে, সবই তো ঠিক আছে, সবই তো বন্ধ। এই কথা বলতে বলতে রাকিব হাসান ভাই তার হাতে থাকা স্মার্টফোনের টর্চ লাইটটি অন করে মাথার উপরে যখনই ধরেছেন, তখন সবাই দেখতে পান তখনও কিন্তু ফ্যানটি ঘুরছিল। তখন মিনহাজ ভাই থতমত খেয়ে গেলেন। উনি বললেন, ও কিছু না, হয়তোবা ইলেকট্রিসিটির বা লাইনের কোনো সমস্যা হয়েছে, এই জন্য হতে পারে। আপনারা ঘুমান, আমি কালকে ইলেকট্রিশিয়ান ডেকে দেখবো আসলে কি হয়েছিল। মিনহাজ ভাইয়ের ওই থতমত খাওয়া দেখে এবং অদ্ভুত আচরণে রাকিব হাসান ভাই এবং তার বন্ধু কিছুটা অবাক। কিন্তু এটা যে প্যারানরমাল কোনো বিষয় ছিল, এই বিষয়টা তারা আসলে মাথায় আনেন নাই। যাই হোক, দরজা বন্ধ করে দিয়ে ওনারা শুয়ে পড়েন। মিনহাজ ভাইও তার বাড়িতে চলে যায়। ওই রাতে আর কোনো ঘটনা ঘটে না। পরের দিন সকালে নাস্তা করার পর রাকিব হাসান ভাইয়ের যে বন্ধু, তিনি বলেন যে, দোস্ত, আমার বাড়ি তো কাছেই, আজকে তো তেমন কোনো কাজ নাই ক্যাম্পেইনের, আমি বাড়িতে যাই, কালকে ফুল স্পিডে কাজ শুরু হবে, আমি কাল সকালে আসব, আজ তুই একাই থাক, তোর কোনো অসুবিধা হবে? তখন রাকিব হাসান ভাই বলল, না, আর কি অসুবিধা হবে, কোনো সমস্যা নেই, তুই যা। তো উনি চলে যান। ওদিকে মিনহাজ ভাই যে কেয়ারটেকার, সেও এসে রাকিব হাসান ভাইকে বলছে যে, স্যার, বাজারে যাব, বেশ কিছু কাজ আছে, কেনাকাটাও করতে হবে, সারাদিন আমার দেখা পাবেন না, আমার বউ আছে, সেই রান্না বাড়া করে দেবে, কোনো সমস্যা হলে তাকে বলবেন, আমি সন্ধ্যার পর আসব। এই বলে মিনহাজ ভাইও চলে যান। রাকিব হাসান ভাই পুরো বাড়িতে অনেকটা একাই হয়ে যান, কারণ উনি নতুন মানুষ, যেখানে কাউকে চেনেনও না, জানেনও না। সারাটা দিন উনি একাই কাটান।
সন্ধ্যার পরে ওনার একাকিত্ব বোধটা বেশ বেড়ে যায়, যার কারণে ওনার সাথে থাকা ল্যাপটপ নিয়ে ব্যালকনিতে বসে উনি মুভি দেখতে থাকেন। ওদিকে মিনহাজ ভাইয়ের যে ওয়াইফ, উনি কিচেনে রান্না করছিলেন গেস্টদের জন্য। তো ব্যালকনিতে বসে মুভি যখন দেখছিলেন, হঠাৎ রাকিব হাসান ভাইয়ের মনে হলো তার খুব কাছাকাছি, কিন্তু ঘরের বাইরে শুকনো পাতার মর্মর শব্দ। কারণ আমরা জানি শীতকালে গাছের পাতাগুলো ঝরে পড়ে, সেগুলো শুকিয়ে যায় আর্দ্রতার অভাবে। মনে হচ্ছিল ওই পাতার উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে এবং পাতার সেই মর্মর শব্দ রাকিব হাসান ভাইয়ের কানে ভেসে আসছে। তো শুরুর দিকে আসলে উনি অতটা গুরুত্ব দেননি। আর এই পাতার আওয়াজ তার কানে আসার অন্যতম কারণ হচ্ছে ওনার কানে হেডফোন ছিল না। উনি জাস্ট ল্যাপটপের যে স্পিকার ছিল সেই স্পিকারেই উনি মুভিটা দেখছিলেন। আর স্পিকারের সাউন্ড তো খুব বেশি জোরে হয় না ল্যাপটপের, যার কারণে উনি সহজেই ওই পাতার মচমচে শব্দ উনি শুনেছিলেন। তো উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো বা কুকুর বা বিড়াল হেঁটে যাচ্ছে এরকম কিছু, কিন্তু উনি একটু ভালো করে দেখার চেষ্টা করেন ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ ফিরিয়ে, কিন্তু উনি ওই অন্ধকারে কাউকে দেখতে পান না। কারণ ওই সাইডটা অন্ধকার ছিল, ওখানে কোনো লাইট লাগানো ছিল না। যাই হোক, উনি আবার মুভি দেখায় মন দেন। বেশ কিছু সময় পর হঠাৎ উনি চমকে ওঠেন। কারণ হলো, ওনার কাছে মনে হলো ওই শুকনো পাতার উপর ধপাস করে ভারী কিছু ফেলেছে। এই জন্য উনি ধর্মর করে ওঠেন যে কি ব্যাপার, কি পড়লো। উনি চিন্তা করেন গাছের ডাল ভেঙে পড়লো কিনা, কিন্তু উনি ওনার মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে যতটুকু সামনে দেখলেন কোনো ডাল তো ভেঙে পড়েনি। কিন্তু যদি ডাল ভেঙে পড়ে, অনেক মোটা আকৃতির ডাল ভেঙে পড়লে হয়তো এমনটা হবে, কিন্তু এমন তো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে এরকম শব্দটা কেন হলো? উনি মুভি দেখা বন্ধ করে চলে যান কিচেনে, গিয়ে দেখেন কেয়ারটেকার মিনহাজ ভাইয়ের ওয়াইফ রান্না করছে। রাকিব হাসান ভাই বলেন, আপা, একটু আগে কি আপনি বাইরে হাঁটাহাঁটি করেছিলেন? উনি বলেন, না তো, আমি তো রান্না করছি কিচেনে। তখন বললেন যে তাহলে বাইরে একটু আগে যে একটা ধপাস করে শব্দ হলো, তার কি মিনহাজ ভাই এসেছেন? উনি কি কোনো জিনিসপত্র সাথে নিয়ে এসেছেন? হয়তোবা উনি মাটির উপর ফেলেছেন। তখন ওই আপা বলে, না তো, উনি তো এখনো আসেননি। রাকিব হাসান ভাই নিশ্চিত হওয়ার জন্য মিনহাজ ভাইকে ফোন করেন, তিনি কোথায়। মিনহাজ ভাই ফোন রিসিভ করে বলেন তার আসতে এখনো কিছুটা সময় লাগবে, কারণ উনি তখনও বাড়ির থেকে বেশ দূরে আছেন। রাকিব হাসান ভাই চিন্তা করেন, তাহলে এই শব্দটি কোত্থেকে এলো? উনি কিছু মিলাতে পারছেন না হিসাব। কিছু সময় পরে মিনহাজ ভাই এলেন। আসার পর মিনহাজ ভাইকে সব বিষয়টি খুলে বললেন। মিনহাজ ভাই এবারও বললেন, ও কিছু না, শীতকাল তো, এমনিতেই তো শুকনো পাতা ঝরে পড়ে, আর অনেক সময় বাতাসের শব্দেও এই পাতার মুড়মুড়ে বা মচমচে আওয়াজ শোনা যায়। আপনি এমনি শুনেছেন, ওটা মনের ভুল। কিন্তু রাকিব হাসান ভাই উনি বুঝতে পেরেছিলেন এটা আসলে তার মনের ভুল ছিল না। উনি কিছুটা ভয় পাচ্ছিলেন, যার কারণে রাকিব হাসান ভাই মিনহাজ ভাইকে রিকোয়েস্ট করেন যে আজকে রাতে উনি যেন একই রুমে ঘুমিয়ে থাকেন তার সাথে, যেহেতু তার বন্ধু নাই, উনি একা একা ভয় পাবেন। মিনহাজ ভাই রাজি হন এবং তার সাথে ওই রুমে ওই রাত্রে ঘুমান। ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি। পরের দিন সকালে রাকিব হাসান ভাইয়ের বন্ধু চলে আসেন এবং তার সাথে আরো একজন বড় ভাইকে নিয়ে আসেন, যিনি এই ক্যাম্পেইনের কাজে হেল্প করবেন। সারাদিন তারা ক্যাম্পেইনের কাজে ব্যস্ত ছিলেন। ও রাতের বেলা খাওয়া দাওয়া করে তারা শুয়ে পড়েন। তারা একই রুমে ঘুমিয়েছিলেন। রাত প্রায় 12:30টার দিকে হঠাৎ সেই বড় ভাই ডাকাডাকি শুরু করে, এই রাকিব, রাকিব, এই ওঠো ওঠো, কিসের জন্য শব্দ শোনা যাচ্ছে?
রাকিব হাসান ভাই এবং ওনার সাথে বন্ধু তারা উঠে বসেন। কি হয়েছে বলে, চলো তো বাইরে কিছুর একটা শব্দ শোনা যাচ্ছে, মনে হয় কেউ কাঁদছে। তখন তারা ব্যালকনির দিকে গেলেন। তারা স্পষ্টভাবে শুনতে পেলেন একজন বয়স্ক মানুষ গুংড়িয়ে গুংড়িয়ে কাঁদছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। কিন্তু এটা স্পষ্ট যে এই কান্নাটা এত কাছ থেকে আসছে, মনে হচ্ছে তাদের থেকে হয়তো 10 থেকে 12 হাত দূরে। যেহেতু তারা বায়োকেমিস্ট ছিলেন আর সায়েন্স স্টুডেন্ট ছিলেন, একটি শব্দ কতটুকু দূর থেকে ভেসে আসতে পারে এটা সম্পর্কে তাদের একটা বেসিক ধারণা ছিল। এবং এই শব্দটা যে ওই বাড়ির সীমানার বাইরে থেকে আসছে না, এটাও তারা নিশ্চিত ছিলেন। তখন এই 3 জন ব্যালকনির থেকে নিচে নামেন এবং খুঁজতে থাকেন কোথায় সে শব্দ হচ্ছে। ওনারা যখন নিচে নামেন তখন ওনারা 3 জন স্পষ্টভাবে বুঝতে পারেন এই শব্দটি আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সরতে সরতে একসময় এই শব্দটি মিলিয়ে যায়। ওনারা খুঁজে পান না আসলে এই শব্দটির উৎস কি ছিল। ওনারা আবার ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। এরপর থেকে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। ক্যাম্পেইন শেষে রাকিব হাসান ভাই ও তার বন্ধু এবং সেই বড় ভাই ওনারা ওই বাড়ি থেকে কিছুটা দূরে একটি চায়ের দোকানে গিয়ে ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন ওই চায়ের দোকানদার বলেন, যেই জায়গাটাতে এই বাড়িটি তৈরি করা হয়েছে বহু আগে এখানে একটি শ্মশান ছিল এবং শ্মশানটি ছিল পরিত্যক্ত শ্মশান। এখানে অনেক বড় বড় গাছপালা ছিল, যেটা এখনো আছে, যেটা আপনারা দেখছেন। এই বাড়ির মালিক অত্যন্ত সস্তা দামে এই জায়গাটি কিনে নেন এবং একটি সুন্দর বাড়ি তৈরি করেন। হঠাৎ হঠাৎ উনি এখানে আসেন, কয়েকদিন থাকেন, আবার চলে যান, আর বিভিন্ন সময় গেস্টরা আসে। এটি ওই দোকানদার বলে, কিন্তু ওই দোকানদার কোনো প্যারানর্মাল বিষয়ের কথা বলতে চায় না, চেপে যায়। ঠিক যেমনটি বাড়ির কেয়ারটেকার মিনহাজ ভাই চেপে গিয়েছিল। কিন্তু উভয়ের আচরণে তারা স্পষ্টভাবে বুঝতে পারেন যে শুরু থেকে শেষ পর্যন্ত তাদের সাথে যেই ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলোতে তারা হয়তোবা এক্সট্রিম লেভেলের ভয় পাননি, কিন্তু তারা এতটুকু বুঝতে পারেন এটা প্যারানর্মাল ঘটনা ছিল। ওখান থেকে চলে আসার পরে ওই ঘটনাগুলোর কথা মনে করে আজও তারা ভয়ের শিহরিত হন। এটি ছিল ঘটনা। ধন্যবাদ রাকিব হাসান ভাইকে এত সুন্দর একটা স্টোরি দেওয়ার জন্য। আশা করি লিসেনার্স আপনাদেরও স্টোরিটি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি আরো একটি স্টোরি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন।